নমস্কার। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা যে একের পর এক ইন্টারভিউ সিরিজ করছি ওয়েবসাইটের পক্ষ থেকে, সেই ইন্টারভিউ সিরিজে আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রতন খাসনবিশ। আমরা আজকে ওনার থেকে মুখ্যত গিগ ইকোনমি কি, তার ভবিষ্যৎ কি, তার বিকল্প কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। নমস্কার অধ্যাপক খাসনবিশ। তো আমরা রতনবাবুর সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, বিশেষ করে আজকের দিনের অর্থনীতি সমাজনীতির প্রেক্ষিতে, কারণ একটা দিগন্ত পরিবর্তন হয়ে যাচ্ছে বা একটা ট্রানজিশনের দিকে যাচ্ছি বলে আমাদের মনে হচ্ছে। তো এই বিষয়ে ওনার থেকে জানবো। সেই বিষয়টা হচ্ছে গিগ ইকোনমি। আমরা যতদূর জানি এই গিগ ইকোনমি ধারণাটা এসেছিল 1990-এর দশকে, কিন্তু তার আগে এই গিগ বা গিগস শব্দটির প্রথম উৎপত্তি হয় 1910 সালের দিকে জ্যাজ মিউজিক ব্যান্ডগুলোর মধ্যে। কারণ জ্যাজ মিউজিক ব্যান্ডগুলোর ক্ষেত্রে একটা বিষয় ছিল যে বিভিন্ন সময় এককালীনভাবে কিছু গায়ককে, কিছু যন্ত্রীকে, সঙ্গীতজ্ঞকে অংশগ্রহণ করানো হতো, তারা পার্ট টাইম কাজগুলো করত, এবং সেখান থেকে এই গিগস শব্দটার উৎপত্তি হয়। তারপরে আমরা দেখতে পেলাম যে পরবর্তী ক্ষেত্রে টিনা ব্রাউন, একজন বিশিষ্ট অর্থনৈতিক বিষয়ক সাংবাদিক, তিনি প্রথম এই গিগোনমিক্স টার্মটা ইউজ করলেন 2009 সালের ফেব্রুয়ারি মাসে। তো এই যে গোটা বিষয়টা, এই গিগ ইকোনমি কি এবং কেন হঠাৎ করে, একটা তো প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা ছিল, সেখান থেকে কেন এই গিগ ইকোনমির দিকে শিফটিংটা হচ্ছে, এই বিষয়গুলো যদি একটু আপনি বলেন। একটা প্রথম আপনাদের বলি, গিগ কথাটা আমরা যেভাবে এখন বুঝছি অর্থনীতির ক্ষেত্রে, সেটা হচ্ছে রিমোট। অর্থাৎ একজন আপনার যে উৎপাদন তার সঙ্গে যুক্ত আছেন, কিন্তু সরাসরি প্রত্যক্ষ যুক্ত তিনি নন, তিনি একটু ঘুরপথে যুক্ত আছেন, এবং তিনি উৎপাদনের সাধারণ যে প্রক্রিয়া তার থেকে এই দূরত্বটা, অর্থাৎ নিজস্ব জায়গাটাকে অর্থনীতির সঙ্গে যুক্ত না করা, এরকম একটা পরিস্থিতি তৈরি করে নিতে পেরেছেন। রিমোট ইকোনমি, যেটা সরাসরি আপনার অর্থনীতির সঙ্গে যুক্ত নন, এই অর্থে গিগ ব্যবহার করা, এটা আপনার শুরু হয়ে গেছে আমি বলবো 1990-এর পরবর্তী পর্যায়ে। অর্থাৎ যখন আমরা এই নয়া উদারবাদী অর্থনীতিকে দেখতে পেলাম, আমাদের সামনে এলো, তার সাথে সাথে এই অর্থনীতির একটা মজার ব্যাপার হলো এই যে যারা, আমরা আগে কি দেখতাম, যারা উৎপাদন করছেন, যারা সরবরাহ করছেন, যারা ধরুন অফিস চালাচ্ছেন, সবাই একটা ইউনিট, এক জায়গায় একটা কারখানার মতো বা একটা সেটআপের মধ্যে আছে, একটা প্রতিষ্ঠানের মধ্যে তারা আছে। মানে ধরুন ব্রিটানিয়ার যারা বিস্কুট সাপ্লাই করে, সেই চেনটাও ব্রিটানিয়া নিজেই রাখে, এইভাবে আছে জিনিসটা। ব্রিটানিয়ার যিনি প্রোডাকশন করছেন তিনি যেমন কর্মী, সাপ্লাইয়ের সঙ্গে যিনি যুক্ত আছেন তিনিও একজন কর্মী। এখানে প্রথম যেটা করা হলো সেটা হচ্ছে কাজের কোন কোন জায়গা আছে যেটাকে প্রত্যক্ষ উৎপাদন থেকে সরিয়ে নেওয়া যায়, আলাদা করা যায়, সেটাকে খুঁজে বার করা হলো। আমি বলছিলাম না রিমোট, রিমোটটা হলো এই অর্থে যে বিস্কুট আপনি তৈরি করুন, কিন্তু বিস্কুটের ডিস্ট্রিবিউশন আপনাকে দেখতে হবে না, তার জন্য আমার একটা অন্য ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা দিয়ে কাজটা হবে। এখন ধরুন বিস্কুট উৎপাদনের সঙ্গে তার বন্টনকে আলাদা করা, এই কাজটা আগেই শুরু হয়ে গেছিল, কিন্তু যেটা তারপরে যেটা ঘটলো সেটা হচ্ছে এই যে এই ডিস্ট্রিবিউশনটার সাথে, অর্থাৎ বিস্কুটের ডিস্ট্রিবিউশন যেটা ঘটবে, তার সঙ্গে যারা যুক্ত থাকবেন কর্মী, এই কর্মীর সঙ্গে আর ব্রিটানিয়া বিস্কুটের কোনো সম্পর্কই থাকবে না। সেটা কমপ্লিটলি আলাদা। সে যতটা কাজ করতে পারবে সেই অনুসারে সে দাম পাবে। আর এই যে দাম পাওয়া, অর্থাৎ কাজের বিরুদ্ধে তার যে কম্পেনসেশনটা পাওয়া, এক্ষেত্রে একটা নিয়ম ঠিক করা থাকবে। সেই নিয়মের মধ্যে তোমার যা প্রাপ্য সেটুকু তুমি পেতে পারো, কোম্পানির সঙ্গে তোমার সরাসরি যোগাযোগের কোনো জায়গা নেই।
না, আপনি বলছেন এটাও গিগ ইকোনমিরই একটা শুরুর দিকের ধাঁচা। যতক্ষণ পর্যন্ত উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে বাকি জিনিসগুলোকে আপনি আলাদা করে দিতে পারবেন, বাকি জিনিস মানে ধরুন বন্টন, হুম বন্টনটাকে আলাদা করে দিতে পারলেন, হুম তারপর বন্টনকে কেন্দ্র করে আপনি একটা ইকোনমি তৈরি করলেন। সে যেখানে যে লোকটা আছে ও আপনার উৎপাদনের সঙ্গে রিমোটলি কানেক্টেড, আচ্ছা। এটি আপনি আলাদা করে দিলেন। আলাদা করে দেওয়ার পর কি করলেন, সে কি কম্পেনসেশন পাবে, তার মজুরি কি দাঁড়াবে, তার কাছে কতটা কাজ আপনি নেবেন, এই সমস্তটাকে আপনি আলাদা চুক্তির মধ্যে নিয়ে চলে যাবেন। এই আলাদা চুক্তিটা দাঁড়ালো এরকম যে আমি কাজ অনুসারে যতটা কাজ করতে পারবো সেই অনুসারে আমি মজুরি পেতে পারবো। এটাকে এক অর্থে বলা যায় মার্কস যেটাকে বলেছিলেন পিস রেট ওয়ার্কার, এরা ফিরে এলো সেই পিস রেট ওয়ার্কারে। কিন্তু এটা মজার ব্যাপার একটা দাঁড়ালো এই যেহেতু আপনি এমপ্লয়ারকে চোখে দেখছেন না, হুম ব্রিটানিয়ার কর্তৃপক্ষকে আপনি চোখে দেখছিলেন, কিন্তু এখন যে ডিস্ট্রিবিউশনটা আসছে তার সঙ্গে ব্রিটানিয়ার সম্পর্ক রিমোট, আপনি কর্তৃপক্ষ হিসেবে কয়েককে সামনে দেখছেন না। না দেখার ফলে যেটা হচ্ছে, আপনার যে অভিযোগগুলো, আপনি যেটাকে নিয়ে একটা আন্দোলন করতে পারেন, সেই সমস্তগুলো দূরের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। কারণ কার বিরুদ্ধে সেটা আপনি বলবেন, কোথায় প্রোটেস্টটা লঞ্চ করবেন, এটা এখন আর স্পষ্ট নয়। একটা দিক এইটা। দ্বিতীয়ত হচ্ছে আপনার সঙ্গে কোওয়ার্কার কারা আছে, অন্য কর্মী কারা আছে, তার সঙ্গে কোম্পানির কি চুক্তি, সেটাও আপনার কাছে স্পষ্ট নয়। ফলে আপনি একজন গিগ ওয়ার্কার, আরেকজন গিগ ওয়ার্কার আছে, তাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই যার মধ্যে দিয়ে তারা পরস্পরের কাছে এসে একটা ট্রেড ইউনিয়ন তৈরি করতে পারে। এইটা আরেকটা অসুবিধার জায়গা হয়ে দাঁড়িয়েছে। আর যেহেতু লেবার মার্কেটটা ফ্রি, মানে আপনি একজন গিগ ওয়ার্কার, আপনাকে আমি যা বললাম আপনি সে অনুসারে কাজ করবেন না, ঠিক করলেন, পরদিনেই আপনাকে ওই অ্যাপটা বন্ধ করে দেওয়া যেতে পারে এবং আপনার সঙ্গে কোম্পানির আর কোনো সম্পর্কই থাকবে না, এটা দাঁড়াবে। এখন এই জিনিসগুলোর মতো মনে রাখবেন, যা করা হচ্ছে সেগুলো সবই শ্রম আইনের বাইরে। শ্রম আইন একটা নির্দিষ্ট, আমার এমনকি লেবার কোড এখন যে আসছে, সেই লেবার কোড অনুযায়ী আপনি একটা লোক কতক্ষণ কাজ করতে পারে সেটা স্থির করে রাখেন। এখানে কাজের নিয়মটা যতক্ষণ ইচ্ছা কাজ করো, মানে আপনার চূড়ান্ত এক্সপ্লয়টেশন করার একটা ব্যবস্থা করা আছে। দ্বিতীয়ত, ভারতবর্ষে শ্রম আইনের এখন যে জায়গাটা দাঁড়িয়েছে, তাতে একদল লোক যদি 10 জনের বেশি ওয়ার্কার এক জায়গায় হন, তারা যদি যে কোনো সংগঠনে কাজ করে, তারা কতগুলো সামাজিক সুরক্ষা পেতে বাধ্য। এই ওয়ার্কারদের সে ধরনের কোনো সামাজিক সুরক্ষা নেই। আপনি ইএসআই দিতে পারবেন না, আপনি পিএফ দিতে পারবেন না, আপনি কোনো রিটায়ারমেন্ট বেনিফিট দিতে পারবেন না। যারা কাজ করছেন তারাও জানেন যে আমরা শ্রম আইনের একেবারে বাইরে দাঁড়িয়ে আছি। মালিক এটা করতে পারছেন এই কারণে যে তারা, বললাম, রিমোট ওয়ার্ক, কাজটাকে রিমোট করে ফেলেছে এবং তারপরে তারা দেখছেন তাদেরকে আর ওয়ার্কারই বলছেন না, তাদের নাম এক একটা দিচ্ছে, কোথাও পার্টনার বলছে, কোথাও আপনার ধরুন আরেকটা কি নাম আছে ভুলে গেছে, মূলত বিজনেস পার্টনার বা পাইলট, মানে গাড়ির ক্ষেত্রে পাইলট নাম হয়েছে এরকম। এটা নামটাও চতুরভাবে করা হয়েছে যাতে শ্রম আইনে আপনাকে না আটকাতে পারে। ফলে শ্রম আইনকে বিদ্যা গোষ্ঠী দেখিয়ে এই ওয়ার্কার যেখানে সম্ভব সেখানেই আপনি লাগানোর চেষ্টাটা করছেন। প্রধানত যেটা আসছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। প্রচুর পণ্য আছে যে পণ্যের ডিস্ট্রিবিউশন দরকার হয়। আগে ডিস্ট্রিবিউশন একটা নেটওয়ার্ক থাকতো, কোম্পানি সেটা দেখতেন, এখন এইটা চলে গেছে। আপনার সঙ্গে ব্লিঙ্কিটের একটা সম্পর্ক তৈরি হচ্ছে, তারা আপনার ডিস্ট্রিবিউশনের পুরো দায়িত্বটা নিয়ে নিচ্ছে। মানে কোম্পানিটার নাম ধরুন কুকবি, তারা মশলা তৈরি করে, ডিস্ট্রিবিউশনের এক দায়িত্ব নিয়ে নিচ্ছে ধরা যাক ব্লিঙ্কিট। আপনি এবার ব্লিঙ্কিট যেটা করছে সেটা হচ্ছে এই ধরনের
রিমোট ওয়ার্কারদের কাজে লাগানো শুরু করছে, যে তুমি মশলাটা বাড়িতে পৌঁছে দিয়ে আসতে পারলে তার উপরে এই কমিশনটা পাবে বা এই টাকাটা পাবে, বা এতগুলো যদি করো তাহলে এই পাবে, এই টাকাটা পাবে। দেখুন, তার মানে হচ্ছে যে মশলাটা তৈরি করলো, তার সঙ্গে কিন্তু এই ডিস্ট্রিবিউশনের কোনো সম্পর্ক রইল না। সে হয়ে গেল যে ডিস্ট্রিবিউটার ব্লিঙ্কিট, তার এমপ্লয়ি নয়, তার পার্টনার, এবং এমন পার্টনার যার কোনো ধরনের বেনিফিট নেই, রিটায়ারমেন্ট বেনিফিট তো কোনো কিছুই নেই, যেটা আমি একটু আগে বললাম, কাজের ক্ষেত্রেও কোনো কর্মনিরাপত্তা বলে বস্তু নেই। আর যেহেতু এটা এটা যখন তখন একটা লোককে তাড়ানো যায়, তাড়ানোটা খুব সোজা, সেটা হচ্ছে আপনি অ্যাপটা বন্ধ করে দিন। আমি ধরুন কাজ করছিলাম, আমার সঙ্গে ওটা পোষালো না, আপনি সকালবেলা উঠে আমি দেখব যে আমার ওই ব্লিঙ্কিটের নাম করাটা উচিত হলো না, যে কোনো একটা কোম্পানিরই ওই অ্যাপটা বন্ধ করে দেওয়া হয়েছে। তা এবার কে বন্ধ করলো তাকে গিয়ে আপনি ধরতে পারবেন না, কারণ তাকে আপনি চেনেন না। আপনি আপনার কোওয়ার্কার যারা, তাদের একটা ফোন করে যদি জিজ্ঞেস করেন ওরে তোদের অ্যাপ চলছে, সে চুপ করে থাকবে, কারণ সে জানে ভাষাটা কি, একে বার করে দেওয়া হয়েছে এবং আমাকেও বার করে দিতে পারে। এমনিতেই আতঙ্কে থাকে, তারপরে আরেক আতঙ্ক, সহকর্মীর চাকরি গেছে, কাজে সে এই সহকর্মীর সঙ্গে আর কোনো যোগাযোগই রাখছে না। ফলে একতরফা একটা মালিক পক্ষ যে কোনো একটা শ্রমিককে যখন তখন এটা উড়িয়ে দিতে পারে কাজ থেকে। যেটা আমি দেখছিলাম ওরা বলছে অ্যালগোরিদম লেভেল এক্সপ্লয়টেশন, আর কথাটা ভালো, অ্যালগোরিদম লেভেল এক্সপ্লয়টেশন, ওরাই টার্মটা ইউজ করছে আর কি। ঠিকই, একটা অ্যালগোরিদম তৈরি করা থাকে, সেই অ্যালগোরিদমটাই আপনার করা আছে যে আপনি ওতে ওই ফাঁদে পা দিলেই আপনি এক্সপ্লয়েটেড হবেন। কারেক্ট কথাটা বলা হয়েছে। এই অ্যালগোরিদম অত্যন্ত বুদ্ধি করে বার করা হয়েছে। এটা কোনো মানবচালিত ব্যাপার নয়, বুঝলেন? মানবচালিত নয়, আপনাকে শুধু বলে দিতে হবে, ওই অ্যালগোরিদমে সেটাও নেওয়া যেতে পারে, আপনাকে শুধু বলে দিতে হবে যে ধরুন 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 20 নম্বর ওয়ার্কার যিনি, একটু পার্টনার বললাম, 20 নম্বর পার্টনারে এই ইনসেন্টিভটা বন্ধ করতে হবে। ওই অ্যালগোরিদমই আপনার ওই পার্টিকুলার ইনসেন্টিভটা বন্ধ করার ব্যবস্থা করে ফেলতে পারে। এই কদিন আগে নেটফ্লিক্সে একটা সিরিজ এসেছিল স্কুইড গেম বলে, তো নেটফ্লিক্সে স্কুইড গেম, মানে ওটাও হচ্ছে বেঁচে থাকার খেলা আর কি। মানে যখন যাকে মনে করছে যে একে বাঁচিয়ে রাখাটা দরকার নেই, খেলাটার ধরনটা অন্যরকম, কিন্তু বেঁচে থাকার খেলা, মানে খেলতে খেলতে যে হেরে যাবে সে মরে যাবে। এটাও হচ্ছে কতটা সেই রকমই আর কি, মানে আপনার কথাটা শুনে মনে হলো। হ্যাঁ, আপনি বলতে পারেন তাই। নেটফ্লিক্সের এই এটা মুভিটা আমি দেখিনি, কিন্তু ঘটনা এটাই যে যে লোকটি ধরা যাক এই ধরনের গিগ ওয়ার্কার হিসেবে কাজে নেমেছে, সে আসলে একটা মরণের খেলায় নেমেছে। মরণের খেলায় নেমেছে এই অর্থে যে যদি সিস্টেমটার বিরুদ্ধেও কিছু করার চেষ্টা করে তাহলেই সে মরবে। সিস্টেমটা যা বলছে তাই যদিও করে যায় তাহলে পরে মরার কোনো সম্ভাবনা নেই। তবে একটা মনে রাখবেন অসুবিধা আছে, সেটা হলো এই, যেটা নেটফ্লিক্সও ওটা খেয়াল করেননি, সেটা হচ্ছে সব অ্যালগোরিদমের ওপরে মানুষ। যদি আজকে 1 কোটি গিগ ওয়ার্কার তারা যদি সংগঠিত হয়ে প্রতিবাদ করে এবং এই কাজটা করবো না বলে, এবং আউটলেটগুলো ঘেরাও করে বসে থাকে যে আমাদের সঙ্গে ন্যায্য মজুরির চুক্তি না করলে পরে আমরা আপনাদের কাজ করতে দেবো না, তাহলে কোনো অ্যালগোরিদম কিন্তু মনে রাখবেন এটাকে আটকাতে পারবে না। মানুষ এবং অ্যালগোরিদমের ভেতরে মানুষই আছে সবার আগে। এবং গিগ ওয়ার্কারদের ক্ষেত্রে সবসময় দেখবেন যে ইন্ডিভিজুয়ালকে কখনো কালেকটিভ হতে দেওয়া হয় না। অর্থাৎ আমরা 20 জন গিগ ওয়ার্কার এক জায়গায় আছি, কাজেই আমরা একটা অ্যাসোসিয়েশন করতে পারি বা আমাদের ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিটি আমরা পেতে পারি। এই জায়গায় কখনো গিগ ওয়ার্কারকে নিয়ে যাওয়া হয় না। তবে আমি আপনাদের বলতে পারি অবস্থাটা আমার চোখে খুব একটা খারাপ বলে মনে হচ্ছে না। ধরুন ঠিক এই কাণ্ডটা শুরু করা হয়েছিল আশা কর্মীদের নিয়ে।
আশা কর্মী, হ্যাঁ, যাদের প্রায় বিধি পয়সায় খাটানো হচ্ছিল, সারা ভারতের আশা কর্মীরা শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ হলেন। আজকের কথা না, ধরুন 90-91 শুরু হলো, বা ওই 90-95, তা আজকে 30 বছর পরে আমি তাকে এটা দেখছি যে আশা ওয়ার্কার একভাবে ইউনাইটেড, যার জন্য কেন্দ্রীয় সরকার ওদের যে কম্পেনসেশনটা সেটাকে সামান্য হলেও ওদের 3,500 টাকায় নিয়ে যেতে বাধ্য হলো আর কি। তেমনি যদি গিগ ওয়ার্কাররা বিভিন্ন জায়গায় ট্রেড ইউনিয়নগুলোর নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে শুরু করে, সে প্রথম লোকটি বিপদে পড়বে, কারণ প্রথম লোকটিকে তাড়াবে না, কিন্তু এরকম 10টা লোককে তাড়াবার পরে আর তাড়াবার জায়গা পাবে না। তখন আপনার কিন্তু ওই যারা একজোট হলে তাদের নিয়ে আপনি গিগটাকে অর্গানাইজ করে দিতে পারেন, যে আমাকেও ওয়ার্কার হিসেবে, আমি পার্টনার নই, আমি ওয়ার্কার, এই জায়গায় একটা স্বীকৃতি পাওয়ার ব্যাপার আছে। আপনি মনে রাখবেন, যারা এই আন্দোলনটা করতে চান তাদের কাছে আমার মেসেজ, আমি যেটা বলবো সেটা হচ্ছে গিগ ওয়ার্কারকে ওয়ার্কারের স্ট্যাটাসটা দেওয়া, পার্টনার থেকে ওয়ার্কারে নামানো, এইটা খুব জরুরি বলে আমি মনে করি। তাহলেই বাকি কাজগুলো সব করা যাবে। এটা মনে করে আপনার কিন্তু অগ্রসর হওয়ার দরকার আছে। আর যেই আপনি তাকে পার্টনার করবেন, বিপদটা হচ্ছে এই যে সেই পার্টনার তো বিজনেসের স্টেক হোল্ডার, তাকে নিয়ে আপনি কোনো ধরনের ট্রেড ইউনিয়ন রাইট থাকতে পারবেন না। কাজে আমার কথাটা, মোট কথা এই যে যদিও ট্রেড ইউনিয়নের অধিকার এখন সীমিত হয়ে গেছে, যদিও গিগ ওয়ার্কার মানে রিমোট ওয়ার্কার, তবুও ওই সীমিত সুযোগকে কাজে লাগিয়ে রিমোট ওয়ার্কার, গিগ ওয়ার্কার, তারা যদি ওয়ার্কারের তকমাটা আটতে পারে নিজেদের শরীরে, তাহলে তারা ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিটি ডেভেলপ করতে পারেন। এখন বাঁচার একমাত্র উপায় হচ্ছে এই ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিটির মধ্যে অগ্রসর হওয়া আর কি, এবং সেটা পারা যাবে বলে আমার ধারণা। তো আমরা তো একটা পর্যায়ে অবধি আলোচনাটা করলাম, এখানে যেমন আরো কিছু জিনিস, মানে আমি আপনার কাছে আসবো বলেই একটা জিনিস দেখছিলাম, যে এখানে যেটা বলছে যে আজকের দিনে জায়গাটা এমন একটা চলে যাচ্ছে যেখানে আসলে আবার একটা রেন্ট সিকিং অর্থনীতির দিকে চলে যাচ্ছে। যেমন ডিজিটাল প্ল্যাটফর্মগুলো, মানে এই গোটাটাই তো হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মের উপরে ভিত্তি করে, তো ডিজিটাল প্ল্যাটফর্মের ভিত্তিতে এখানে রেন্ট সিকিংটা হচ্ছে। তাহলে আজকের দিনে যদি ডিজিটাল প্ল্যাটফর্ম বা শেয়ার মার্কেট এইগুলো রেন্ট সিকিং এর জায়গা হয়ে যায়, একদিকে এটা দেখছি, আরেকদিকে দেখতে পাচ্ছি ভারতের ক্ষেত্রে 2029-30 নাগাদ গিগ ওয়ার্কারের সংখ্যা দাঁড়াচ্ছে 2,35,00,000 প্রায় দাঁড়াবে, এটা হচ্ছে প্রজেকশন। তো একদিকে এটা রেন্ট সিকিং এর পদ্ধতি প্রক্রিয়ার দিকে যাচ্ছে, এবং সেটা হচ্ছে গিয়ে কিসের মাধ্যমে, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, মানে অ্যামাজন কিছু বানাচ্ছে না, আপনি যে কথাটা বলছেন, ব্লিঙ্কিট কিছু বানাচ্ছে না কিন্তু প্রফিট করে যাচ্ছে, উবার নিজে গাড়ি বানাচ্ছে না কিন্তু প্রফিট করে যাচ্ছে। এই যে জায়গাটাই গোটাটাই যে রেন্ট সিকিং অর্থনীতিতে চলে যাচ্ছে, যেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আবার সেই ফর্মাল সাবজামশন অফ লেবার হয়ে যাচ্ছে, মানে যেটা রিয়েল সাবজামশন অফ লেবার থাকছে না। এই গোটাটাকে আজকের দিনে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে আমরা কিভাবে ব্যাখ্যা করব? খুব ভালো একটা পয়েন্টকে আপনি তুললেন, সে যে লেবারের এই যে পরিবর্তনটা ঘটছে, যেটা আপনি কারেক্টলি এনেছেন এই করে, যে আপনি করবেন একটা উৎপাদন, তাতে কিছু লোক এসে কাজটা করে যাবে, আর উৎপাদনটা হয়ে যাওয়ার পরে সেই উৎপাদিত পণ্য বিক্রি হবে বা বন্টন হবে। এই যে একটা সিম্পল ধারা আমাদের ছিল, এই সিম্পল ধারার মধ্যে একটা জায়গা এখন খুব বেশি করে আসতে শুরু করেছে, যেটাকে আপনি বলে রেন্ট সিকিং ইন্টারেস্ট। অর্থাৎ যে কোনো একটা বড় কোম্পানি বলুন না কেন, আমি নাম করে বলতে পারি, সেই বড় কোম্পানিকে নিতে হয় একটা অ্যালগরিদম, এবং সেই অ্যালগরিদম যে লোকটা তৈরি করছে তার কাজটা হচ্ছে আপনার শুধু কোম্পানির মধ্যে তাকে ঢুকতে হবে না, শুধু অ্যালগরিদম তৈরি করে তার থেকে সে একটা টাকা নিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ ধরুন পুরো উৎপাদনটা যা হচ্ছিল তার দাম 100 টাকা,
এই 100 টাকা থেকে আপনার 10 টাকা লোপাট হয়ে গেল। লোপাটটা কে করলো? যে অ্যালগোরিদমটা বানালো। তাহলে রইল 90 টাকা। এই 90 টাকার মধ্যে থেকে ধরা যাক যার কারখানা, তিনি তার শেয়ারটা যা আগে যা ছিল প্রফিট, সেইটাকে তিনি ছাড়তে রাজি হলেন না, আগের মতোই রেখে দিল। সেটার দাম ধরা যাক 50 টাকা। তাহলে 50 টাকা আর 10 টাকা 60 টাকা, এবার বাকি 40 টাকা ওয়ার্কার পাবে। আগে হয়তো ওয়ার্কার 50 টাকা পেত, এখন ওয়ার্কার পেয়ে যাচ্ছে আপনার 40 টাকা। তাকে সেটা মেনে নিয়েই এগোতে হবে যে রেন্ট সিকিং ইকোনমিটা তৈরি হচ্ছে, তার দায় আসলে ওয়ার্কারকেই বহন করতে হবে, যে ওয়ার্কার ওই উৎপাদন এবং বন্টনের সাথে যুক্ত আছে। আমার একটা মত আছে, ধারণা আছে, রিসার্চ করে একটু দেখতে হয় ভালো করে। সেটা হচ্ছে রেন্ট সিকিং ইন্টারেস্ট যেটা আছে, তার দায়টা মালিক বহন করেন না, এমনকি কারখানার মধ্যে যারা উৎপাদন আছেন তাদের ঘরেও আসে না। রেন্ট সিকিং ইন্টারেস্টের যাবতীয় সমস্যাটা, যাবতীয় আপনার কুফলটা দিয়ে দেওয়া হয় যারা কন্ট্রাক্টে কাজটা করে, গিগ ওয়ার্কার হিসেবে যারা আসেন, যাদের আসলে মজুরি বলে কোনো বস্তু নেই, তাদের ঘরে চাপিয়ে দেওয়ার চেষ্টাটা সবার আগে হয়। কাজেই এই যে রেন্ট সিকিং ইন্টারেস্টটা তৈরি হয়েছে এবং আপনি প্রচুর অ্যালগোরিদম দিয়ে এই রেন্ট সিকিংটাকে রক্ষা করার চেষ্টা করছেন, এটা আলটিমেটলি যে সাধারণ ওয়ার্কার যারা সংগঠিত নয়, যাদের দিয়ে আপনি উৎপাদন করাচ্ছেন না কিন্তু বন্টনের নানা প্রক্রিয়া যুক্ত আছে, আমার ধারণা প্রধানত তাদের ঘরে এসে পড়ছে, যে কারণে চূড়ান্ত এক্সপ্লয়টেশনটা উৎপাদনের স্তরে হচ্ছে না, চূড়ান্ত এক্সপ্লয়টেশনটা হচ্ছে আপনার এই বন্টনের ক্ষেত্রে। এইটা আগে যা ছিল এখন তার চেয়ে অনেক বেশি হয়ে দাঁড়াচ্ছে। আবার আরেকটা বিষয় আপনি খেয়াল করবেন, সেটাও বোঝার মতো আছে, সেটা হচ্ছে এই গিগ আসার ফলে আপনার হয়েছে কি, যেহেতু আপনি বন্টনটাকে অনেক সংগঠিত করতে পারছেন, আপনার বাড়িতে দুপুরবেলার দরকার একটা মশলা, এক্ষুনি দোকান থেকে সেটা চলে এলো। এই জিনিসগুলো যে হচ্ছে, এর ফলে আমাদের দেশে একটা অসংগঠিত বন্টন ব্যবস্থা চালু ছিল দীর্ঘদিন। মুদির দোকান, 3টে লোক দাঁড়িয়ে আছে, তারা শুধু দিয়ে যায়, বুঝলেন, কি মাইনে পায় জিজ্ঞেস করি না, কিন্তু দোকানের সঙ্গে তাদের সম্পর্ক অনেককালে, তারা বন্টন ব্যবস্থার সাথে যুক্ত আছে। এই বন্টন ব্যবস্থার সঙ্গে যুক্ত যে লোকেরা, গিগ ওয়ার্কার আসার ফলে তাদেরকেও কিন্তু বিপন্ন হচ্ছে, তারা অসুবিধায় পড়ছে। অনেক দোকানে আপনি দেখবেন 3টে ওয়ার্কারের জায়গায় এখন একটা ওয়ার্কার হয়ে গেছে। তার কারণ অত কি বলে আউটলেট বিক্রির জন্য ওদের রাখার দরকার হচ্ছে না। আর হয়তো কিছু বাধা লোক আছে, তারা ঠিকঠাক নিয়ে যাচ্ছে, বা কেউ ওই যে উটকো লোক এসে একটা টুথপেস্ট চেয়ে গেল, তার জন্য একটা লোক রাখছে। কিন্তু আগে যেমন আপনি এই অসংগঠিত উৎপাদন ক্ষেত্রে একদল মানুষকে চাকরি দিতেন, কাজ দিতেন, এই কাজটা কিন্তু এখন আস্তে আস্তে চলে যাচ্ছে এবং সেটা চলে আসছে গিগ ওয়ার্কার হয়তো। সেটার ফলে ইকোনমিতে এক ধরনের সাইলেন্ট পরিবর্তন আসছে, যেটা আমরা খুব খেয়াল করি না, কিন্তু পরিবর্তন যে আসছে সেটা অস্বীকার করার কোনো কারণ থাকছে না, এটাও দেখতে হবে। সেটা তো একটা বড় বিষয় বটে। এটা একটা বড় বিষয়টা মাথায় রাখতে। তাহলে এই যে পরিবর্তনটা ঘটে যাচ্ছে, তো এইখানে দাঁড়িয়ে রাজনৈতিক দল হিসেবে বিশেষ করে কমিউনিস্ট পার্টি, তার ভূমিকাটা কি হওয়া উচিত বলে আপনার মনে হয়? আমার ধারণাটা খুব স্পষ্ট, যেগুলো রাজনৈতিক দলগুলোর অনুমোদিত ট্রেড ইউনিয়ন আছে, এই ট্রেড ইউনিয়নের একটা উইং খোলা উচিত, যাদের বলা হয় গিগ ওয়ার্কার, যাদের পার্টনার বলা হয়, আসলে যারা ওয়ার্কার, তাদের সংগঠিত করার একটা প্রচেষ্টা। না, এই একটা প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে, মানে গিগ ওয়ার্কারদেরকে বিশেষ সংগঠিত করা। বড় যে ডিস্ট্রিবিউশন চেনগুলো আছে, আপনি যদি সেগুলোকে ধরতে শুরু করেন গিগ ওয়ার্কারকে,
হুম বড়, ছোটখাটোগুলো এক্ষুনি ধরে লাভ নেই। বড় খুব কিছু বেশ বড় বড় চেইন আছে, সেখানে যদি আপনি মাটি কামড়ে পড়ে থেকে গিগ ওয়ার্কারদের সংগঠিত করতে শুরু করে, অর্থাৎ একদল লোকের অ্যাপ বন্ধ হয়ে গেলে দ্বিতীয় কোনো কি বলে আপনার দ্বিতীয় একদল আবার আসছেন নতুন একটা অ্যাপ হাতে নিয়ে, এবং তারা বলছেন আমরা পার্টনার। এইটা যাতে না হয়, অর্থাৎ আপনি যখন কারখানা আপনি যখন ডিস্ট্রিবিউশন সেন্টারটাকে ধরছেন, সেখানকার যত গিগ ওয়ার্কার আছে সবাইকে আপনি ওয়ার্কার এই স্ট্যাটাস দিয়ে সংগঠিত করছেন। আপনার ক্ষেত্রে বড় বিপদটা হবে, অসংখ্য বেকার মানুষ আছে সমাজে, ফলে আবার একদল বেকার মানুষ ওই নতুন অ্যাপ হাতে নিয়ে ডিস্ট্রিবিউশন করতে চলে আসবে। হ্যাঁ, আগে যেগুলো আমরা দেখতাম না, এখন যেটা হওয়ার ভীষণ সম্ভাবনা আছে। মানে মজুদ বেকার বাহিনী যেটা থাকবে, মজুদ বেকার বাহিনীকে দিয়ে তখন এই কাজটা করা হবে, আপনাকে আটকানোর প্রবল চেষ্টা হবে। এই জন্য সামাজিক মত তৈরি করা, আগে ওয়ার্কাররা ধরুন কারখানা যখন বন্ধ করে বসে থাকতেন, তারা প্রাণপণে চেষ্টা করতে আশেপাশে মানুষের সমর্থনটা পাওয়ার, মানে আমরা কেন করছি স্ট্রাইক, সেটা যাতে মানুষ বোঝেন তার চেষ্টাটা করে। এখানেও সমাজে কিন্তু আপনাকে এইটাই নিয়ে যেতে হবে যে আমি না খেয়েও থাকতে পারি, কিন্তু আমি গিয়ে একটা গিগ ওয়ার্কারের খাবার খাবো না, মানে ওর চাকরিটা আমি নেব না। এইটা তুলতে হবে এই কারণে যে সমাজে এত বেশি বেকার, এবং গিগ ওয়ার্কার ইকোনমি যারা চালায় তারা এটা খুব ভালো করে জানে যে একদলকে আটকালে আরেকটা দল আসবে। আর আরেকটি কাজ সাথে সাথে করার দরকার, সেটা হচ্ছে সামাজিক দিক থেকে এই ট্রেড ইউনিয়নগুলো যারা চালায় তার পেছনে যে পার্টি আছে তাদের মতাদর্শগতভাবে মানুষের কাছে এই গিগ ইকোনমির বিরুদ্ধে আমার যেটা বলার আছে ওইটাকে ক্রমাগত নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এটা যত বেশি নেব, সমাজ যত বেশি সচেতন হবে, তত বেশি আপনার কিন্তু এই গিগ ইকোনমির দৌরাত্ম্য এটা কিন্তু কমতে শুরু করবে। গিগ ইকোনমির বিকল্প তাহলে কি হতে পারে? মানে আবার রাষ্ট্রায়ত্তকরণের দিকে ফিরে যাওয়া, মানে সেটা কি সম্ভব? না না, রাষ্ট্রায়ত্ত আপনার সবকিছু করতে পারবেন না, রাষ্ট্রায়ত্ত তো আমি বলিও না যে এটা সম্ভব না। কিন্তু যেটা হতেই পারে সেটা হচ্ছে, ধরুন আপনি অনেক ভালো বড় বড় সমবায় তৈরি করতে পারেন, যেটাকে কোঅপারেটিভ বলা হয়, এবং এই কোঅপারেটিভগুলো অনেক এফিসিয়েন্টলি চলতে পারে। আমরা যারা খুব হতাশ হয়ে যাই যে বাজারের বিরুদ্ধে তাহলে হতে পারে এটা কি, তারা খেয়ালও করি না যে চীনে একটা অত্যন্ত পাওয়ারফুল কোঅপারেটিভ অর্গানাইজেশন রয়েছে, যেটা টাউন অ্যান্ড ভিলেজ এন্টারপ্রাইজ টিভি। তার যে মেকানিজমটা, তার মেকানিজমটা এরকম নয় যে লোককে আমরা বিনি পয়সায় সব আমাদের জিনিসগুলো বন্টন করে দিয়ে চলে যাই, এরকম মোটেই না। তারাও বিক্রি করতেই আসে। তারা একটা সুষ্ঠু ডিস্ট্রিবিউশন সিস্টেম তৈরি করে নিয়েছেন, যেখানে যারা কাজ করেন তারা প্রপার ওয়ার্কার হিসেবে কাজটা পান, এবং প্রপার ওয়ার্ক। চীনের শ্রম আইন বড় কঠিন, এটা মনে রাখবে। আচ্ছা, ওই আইন মেনে আপনাকে লোকটিকে পয়সা দিতে হবে। অর্থাৎ আপনাকে একজন অ্যাপটা বানিয়ে দিয়েছেন, তার ফলে একটা রেন্ট নিয়ে চলে যাবেন, আর তার দায়িত্বটা এসে পড়বে ডিস্ট্রিবিউশনে যে লোকেরা কাজ করছে তাদের ঘাড়ে। চীনে আপনার এই ব্যবস্থাটা করতে পারে, যদিও চীন প্রচুর অ্যাপ ড্রিভেন সোসাইটি, চীন প্রচুর কম্পিউটার ড্রিভেন অ্যাক্টিভিটি করে, এবং চীনে আপনি একটা সময়ও পাবেন না যেখানে এক্সপ্লয়েট, মানে একজনকে শ্রম আইনের বিদ্যাঙ্গুষ্ঠী দিকে আপনি টাকা নিয়ে চলে যাচ্ছেন, এরকম কিছু হচ্ছে, এরকম আপনি পাবেন না। পেলে তার কঠিন সাজা, সেই জন্য কেউ সেটা করতে সাহসও করে না। এই কারণে আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমরা এটাও বলতে পারি যে গিগের বিপরীতে, বা আপনার যেটা বাজার অর্থনীতি সাধারণভাবে দেখে তার বিপরীতে
একটা মডেল এখন পর্যন্ত আমি চোখের সামনে দেখছি চাইনিজ পলিটিক্যাল ইকোনমি, তো সেটিকে একটু ভালো করে নজর করা দরকার, তার নিয়মগুলো কি, কিভাবে সেটা চলছে। টাউন ভিলেজ এন্টারপ্রাইজের যে কথাটা হচ্ছিল যে সেখানে দাঁড়িয়ে লেবার ল খুব কঠিনভাবে মানতে হবে, সেই প্রসঙ্গটা যদি আর একটু ব্যাখ্যা করে বলেন আর কি। ব্যাপারটা হলো এরকম, চীনে এই দেং শাওপিং এর পরিবর্তন আনার পর যে ইকোনমি তৈরি হলো, সেখানে আপনি পাবেন যে 2 জন 3 জন বা 4 জন লোক মিলে একটা এন্টারপ্রাইজ তৈরি করছে। এই এন্টারপ্রাইজটার টেকনিক্যাল নাম হবে ভিলেজ এন্টারপ্রাইজ বা আরবান এন্টারপ্রাইজ, এবং এই এন্টারপ্রাইজগুলোর মূল নিয়মটা হবে সমবায়। অর্থাৎ তাতে যে প্রফিটটা হবে, এই প্রফিটটা আমরা 3 জন যারা শুরু করেছি এন্টারপ্রাইজটা, আমরা ভাগ করে নেব, প্রফিট হবে ভাগ করে নেব। এটা একজন এক্সপ্লয়েট করে যাচ্ছে সামাজিক সম্পদকে হাতে নিয়ে, ব্যাপারটা এটা না। এবার ধরুন এই এন্টারপ্রাইজগুলোকে কম্পিটিটিভ রাখার জন্য, যাতে তারা বাজার দখল করতে পারে, এর জন্য তাদের প্রচুর পরিমাণে সাহায্য দরকার হয়। সাহায্যের একটা বড় জায়গা হচ্ছে ইনফরমেশন। সরকার থেকে কাউন্টি লেভেলে প্রচুর তথ্য দেওয়া হয়, যা থেকে আমি যদি এন্টারপ্রাইজ করতে যাই, আমি বুঝতে পারি যে কোনটা আমার করা উচিত এবং কোনটা আমার করা উচিত না। এন্টারপ্রাইজ উৎপাদনটা করে, এরপরে তার মার্কেটিং লাগে, কোথায় বিক্রি হবে এবং আমি কী দামে বিক্রি করতে পারি, এগুলো ঠিক করতে হয়। এটা দেশি বাজার কোথায়, বিদেশি বাজার কোথায়, এগুলো ঠিক করতে হয়। এর জন্য আলাদা আলাদা কোঅপারেটিভ আছে। আপনি ধরুন কোঅপারেটিভ এক্স উৎপাদনটা করালেন, কোঅপারেটিভ ধরুন ওয়াই সেটা একটা ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিল। আচ্ছা, কোঅপারেটিভ এক্স ওই ডিস্ট্রিবিউশনের দায়িত্বটা নিল না, কোঅপারেটিভ ওয়াইকে ওই ডিস্ট্রিবিউশনের দায়িত্বটা দিল। ওয়াই আবার আরও অনেক সাব চ্যানেল বার করে যাতে জিনিসটা ডিস্ট্রিবিউশন হতে পারে তার একটা ব্যবস্থা করবে। দাম কিভাবে নির্ধারণ করা হবে, ধরুন যে কস্ট অফ প্রোডাকশন সেইটা মানে লেবারকে দেবো, যা দেবো আমি, কী বলে, আমি যে ক্যাপিটাল মোবিলাইজ করেছি তার উপর যে রিটার্ন, এই সবগুলোকে হিসাবে একটা করে আপনি একটা দাম নির্ধারণ করবেন যে এই দামের কবে আমি দিতে পারবো না, এবং বাজার দেখবেন সেই দাম দিচ্ছে কিনা। যদি দেখেন ওই দাম দিচ্ছে না, তাহলে আপনি যে কোঅপারেটিভ এক্সট্রা করেছিলেন বুঝবেন যে তাতে গলদ আছে, বাজার দিচ্ছে না, তাহলে আপনাকে তার বদলে একটা অন্য কোঅপারেটিভ করতে হবে, যাতে বাজার যে সিগন্যাল দিচ্ছে দামে, ওই দামে আপনি জিনিসটা বাজারে আনতে পারেন। মানে ওই কোঅপারেটিভটা তখন ডিসম্যান্টেল করে দেওয়া হবে। হ্যাঁ, ডিসম্যান্টেল হয়ে যাওয়া ছাড়া তার আর উপায় থাকে না। তার কারণ বাজার সিগন্যাল দিচ্ছে যে তুমি যে দাম চাইছো ও দাম দেওয়া সম্ভব না। এখন এই ধরনের ধরুন প্রচুর কোঅপারেটিভ চীনে ওয়ার্ক করে, যেগুলো আমরা সরকারি অনেক সাহায্যও পাই। সরকারি সাহায্যের বড় জিনিসটা হচ্ছে ইনফরমেশন। কোনটা তৈরি করলে কীরকম লাভ হবে, কোনটা ব্রাজিলে গিয়ে বিক্রি করলে পরে সুবিধা হবে, কোনটা ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া যেতে পারে, এই সব অর্থাৎ ওই ইনফরমেশন গভর্নমেন্ট থেকে দেওয়া হয়। এবং কাউন্টি লেভেলে আপনার তার একটা করে অফিস থাকে, যেখানে আপনি তথ্যগুলো খুব ভালো করে পেয়ে যাবেন। আপনি হয়তো দেখবেন এই যে আমার কম্পিউটারে যে চিপ রয়েছে, ধরা যাক কী বলে ওয়াইফাইয়ের চিপ একটা দেওয়া আছে, ওয়াইফাই তো নয়, কী বলে ওটাকে, যাই হোক, তো এই চিপটা খুলতে পরে দেখবেন যে ওটা মেড ইন চায়না লেখা রয়েছে, এবং সেটা তৈরি করেছে কোনটা, হয়তো কোনো একটা স্মল এন্টারপ্রাইজ, তারা এই জিনিসটা তৈরি করতে পেরেছে। কারণ সরকারি যে সহায়তাটা ইনফরমেশন দেওয়া বা পাওয়ার ব্যাপারে, এটা এখানে প্রবল পরিমাণে এসে দাঁড়িয়েছে। চায়না যেটা করে না সেটা হচ্ছে যে চায়না যেটা আটকে রাখে
সেটা হচ্ছে প্রত্যেকটা স্তরে ওই কোঅপারেটিভ যখন আপনি করছেন, ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা যখন আপনি করছেন, সব স্তরে লেবারের কতগুলো আইন আছে, যে আইনটা আপনাকে মেনে চলতে হবে, হুইচ ইজ ইনফ্যাক্ট নন এক্সপ্লয়েটেটিভ। কাজে আমি এটা খুবই বিশ্বাস করি, আমাদের এখানে এটা করা সম্ভব, যে ছোটোখাটো এন্টারপ্রাইজ তৈরি করা, ব্যক্তি উদ্যোগে করুন ব্যক্তি উদ্যোগ, কোঅপারেটিভ দিয়ে করুন কোঅপারেটিভ দিয়ে তৈরি করুন, এই উদ্যোগগুলো উৎপাদন করবে এবং সেই উৎপাদনের থেকে যে বন্টন ব্যবস্থা সেটাও রেডিলি দাঁড়াবে, কারণ আরেকটা কোম্পানি তৈরি হবে যারা এটা করতে পারে। কিন্তু কোনো লেভেলে ওয়ার্কারকে এক্সপ্লয়েট না করে আপনি সিস্টেমটা চালাবেন, মানে কোন স্তরে ওয়ার্কারের এক্সপ্লয়টেশন না হয় আপনি বলছেন। এক্সপ্লয়টেশন কথাটার মানেও খুব সোজা, লেবারকে কি মজুরি দিতে হবে ঠিক করা আছে, এই ধরনের ওয়ার্কার এই কাজ করলে এই মজুরি পাবে, 8 ঘন্টা কাজে এই মজুরি। লেবার যদি আপনার তার চেয়ে বেশি করে, 12 ঘন্টা করে ওভারটাইম, এই মজুরি। মজুরি কতটা ওইটুকু, মানে আমি কিন্তু লেবার নন এক্সপ্লয়েটেটিভ মানে একটা কমিউনিস্ট সোসাইটিতে যা হবে সেটার কথা বলছি না। আচ্ছা, সেটা আসতে অনেক দেরি আছে, কিন্তু যেটা আপনার একটা সোশ্যালিস্ট সোসাইটিতে হতে পারে, যেটা আপনার এ ধরনের আমাদের কি বলে পোস্ট কলোনিয়াল সোসাইটিগুলোতে হতে পারে, যেটা এমনকি আজকাল ক্যাপিটালিস্ট দেশগুলোতেও হতে পারে, সেটা হচ্ছে লেবার কি মজুরি পাবে সেটা আগে ঠিক করা, সেই অনুসারে তাকে মজুরিটা দিয়ে দেওয়া। তাকে এই মজুরিটা যে দিতে হবে এটার মধ্যে কোনো প্যাচ ট্যাচ রেখে লাভ নেই, ঠিক ওইটাই তাকে দিতে হবে। এই সিস্টেমটা আপনার চলে মার্ক্সের মতে সোশ্যালিজমের একটা বড় পর্যায় পর্যন্ত, ওই ওয়েজ লেবার সিস্টেম এটা আপনার চলে। আপনি ওয়েজ লেবার থেকে মুক্তি, এটাকে বলে ওয়েজ লেবার সিস্টেম, ওয়েজ লেবার সিস্টেম থেকে মুক্তি পেতে পারেন না। ক্রিটিক অফ দ্য গোথা প্রোগ্রামে মার্ক্স বলছেন যে তুমি যে সমাজতন্ত্রের মডেল তৈরি করছো তাতেও কিন্তু এই জিনিসটা থাকবে, এটার বাইরে তুমি যেতে পারবে না। কাজেই আমি বলবো যে চায়না আজকে যে ইকোনমি করেছে সেখানে লেবার কি পাবে এটা ঠিক করা আছে, এর বেশি নয়। লেবার মালিক হয়ে গেছে এটা নাই হতে পারে, লেবার মালিক হয়ে যাওয়ার আর প্রক্রিয়া আছে, তার মধ্যে দিয়ে আপনার যেতে হবে। কিন্তু আপনি একটা নন এক্সপ্লয়েটেটিভ সিস্টেম করতেই পারেন যাতে লেবারটার নন এক্সপ্লয়েটেটিভ বলবো না লেস এক্সপ্লয়েটেটিভ, আমরা যেটাকে বলি এটাকে মানে আপনি সোশ্যালিজম সিস্টেম যেটাকে বলছেন তাই তো। হ্যাঁ, সেখানে মালিকানা টাকা, উৎপাদনের উপকরণের মালিকানাটা যদি ব্যক্তির হাতে থাকে তাহলে এটা এক্সপ্লয়েটেটিভ হবে। আর যদি মালিকানাটা ব্যক্তির হাতে না থাকে, কোঅপারেটিভের হাতে থাকে, সমবায়ের হাতে, তখন আমরা বলি যে এটা নন এক্সপ্লয়েটেটিভ। আচ্ছা, মালিকানার ধরন দিয়ে ডিসাইডেড হয় আপনার এক্সপ্লয়েটেশনের নেচারটা কি। অসংখ্য ধন্যবাদ। আমরা মুখ্যত যেটা জানতে পারলাম, আমাদের জানার বিষয়টা ছিল মূলত গিগ ইকোনমি নিয়ে, কিন্তু সেখান থেকে গিগ ইকোনমির বিকল্প কি হতে পারে এবং মূল দাবিটা গিগ শ্রমিকদের ক্ষেত্রে যে তারা ওয়ার্কার, তারা যে আসলে পার্টনার নয়, এই বিষয়টাকে আগে নিশ্চিত করা যে ওয়ার্কার আমরা, আমাদের ওয়ার্কারের অধিকার চাই, আমরা পার্টনার নই। পার্টনার হলে আমাকে তুমি মালিকানার অধিকার দিতে, কিন্তু মালিকানার অধিকার তুমি দাও না, এই একটা জায়গা আমরা পেলাম। দ্বিতীয়ত আমরা পেলাম যে এই অর্থনীতির বিকল্প কি হতে পারে। সেক্ষেত্রে অধ্যাপক খাসনবিশ আমাদেরকে দেখালেন যে চীনের ক্ষেত্রে কিভাবে একটা বিকল্প অর্থনীতি তৈরি করে, কিভাবে সেখানে দাঁড়িয়ে একটা নন এক্সপ্লয়েটেটিভ ভাবে একটা কোঅপারেটিভ সিস্টেমের মাধ্যমে, টাউন ভিলেজ এন্টারপ্রাইজের মাধ্যমে আমরা গোটা বিষয়টাকে একটা বিকল্প দিয়ে এই গিগ ইকোনমিকে কাউন্টার করতে পারি বা এর প্রতিরোধ গড়ে তুলতে পারি, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে ট্রেড ইউনিয়নগুলোকে সেইভাবে শক্তিশালী করে সংগঠিত করে এই গিগ ওয়ার্কারদের মধ্যে তাদের আরো বেশি বেশি করে কাজ করার মধ্য দিয়ে তাদেরকে শক্তিশালী সংঘবদ্ধ করে তাদের অধিকারগুলো সুনিশ্চিত করা প্রথম একটা জরুরি ধাপ। এই কথাগুলো ওনার থেকে আমরা জানতে পারলাম। অধ্যাপক রতনবাবুকে আমাদের অসংখ্য ধন্যবাদ, আমাদের পার্টির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।